কিন্তু আসলে এত কিছু না মনে হয় যে এটা তো এখানকার কাজেই হয়তো আমরা কাজ করি। প্রফেশনালি আমি রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট, কিন্তু এমনিতে সাংবাদিকতা প্রথম থেকেই ভালো লাগে এবং এখানকার ইনফরমেশন যেন জানতে পারে সবাই, সেটা করি আর কি। যাই হোক, আপনাদেরকে ধন্যবাদ এত সুন্দর একটা স্টেজ প্ল্যাটফর্মে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন অস্ট্রেলিয়ান ভিসা, সেই বিষয় নিয়ে কথা বলা শুরু করি। যদি আপনার কোনো প্রশ্ন থাকে কিংবা কেউ যদি থাকে তাহলে করলে আমি চাইবো যে আমার সাধ্যমতো উত্তর দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ কাউসার ভাই। আপনাকে স্বাগতম জানাতে আসলে আমি একা আসিনি, আমাদের পুরো ঘুরুঞ্চি টিম আছে সাথে। ঘুরুঞ্চি টিমের যে স্বপ্নদ্রষ্টা উনি হচ্ছেন সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন ভাই হচ্ছেন একজন, ওনাকে জিজ্ঞেস করলে উনি বিনয়ের সাথে বলেন আমি একজন সরকারি কর্মকর্তা, কিন্তু আমি জানি যে উনি যেই লেভেল ওয়ার্ক রেসপন্সিবিলিটি ক্যারি করেন সেটা আসলে একটা ডিসিশন মেকিং এর খুব বড় জায়গা। উনি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, ল্যান্ড, ওয়াটার অ্যান্ড প্ল্যানিং এ কাজ করছেন। আর সেই জন্যই হয়তো ওনার ঘোরাঘুরির এত শখ এবং ঘুরুঞ্চির জন্ম। আমাদের সাথে আছে মাহবুব শারক। মাহবুব শারক গণমাধ্যম কর্মী, এবং তার যে নলেজ, সেই নলেজ ভর করেই আমি আসলে আপনাদের সামনে বসার সাহস করেছি আজকে। আর এত বিনয়ী মানুষগুলো আমাদের সাথে আছে। ঘুরুঞ্চি একটা ছোট্ট দল, কিন্তু এটার ব্যাপকতা অনেক বেশি তাদের ইচ্ছার কারণে। তো আমি আসলে এখন যেতে চাই সালাউদ্দিন ভাইয়ের কাছে। সালাউদ্দিন ভাই, আপনি যদি ছোট করে বলেন আজকের এই সেমিনারটা, আপনি প্রত্যেক মাসে একটা একটা করে বিষয় নিয়ে আসেন, একজন বিশেষ অতিথি থাকেন আমাদের সাথে, আপনার এই স্বপ্ন দর্শনের কারণ কি? ধন্যবাদ সাকিনা এবং কাউসার ভাই, আজকের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমি শুরুতেই একটু কথা বলে নেই, সেটা হচ্ছে যে আমরা শুরুতেই হচ্ছে কি অস্ট্রেলিয়ার আদিবাসী কমিউনিটির সবাইকে শ্রদ্ধা জানাতে চাই, এবং আজকে এটা ডিসেম্বর মাস, বিজয়ের মাস। দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন এবং তাদের প্রতি এবং তাদের পরিবারের সবারকে আমরা মানে আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে চাই। এবং আপনি যেটা প্রশ্ন করলেন আর কি, ঘুরুঞ্চি যে সেমিনার সিরিজটা করে আসছে, বেনিফিট অফ ট্রাভেল এক্সপিরিয়েন্স। আপনি ট্রাভেল করলে আপনার মানে শারীরিক, মানসিক, আর্থিক বা আপনার মানে জীবনের প্রতিটি স্তরে যে সমস্ত জায়গায় আপনি যে বেনিফিটেড হন, সেইগুলো নিয়ে হচ্ছে কি আমরা আলোচনা করছি। তার এটা আজকে আমাদের যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের চতুর্থ পর্ব। আজকের পর্বে আমরা যে জিনিসটা আলোচনা করতে চাই, কারণ আমরা সবাই হচ্ছে বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে ট্রাভেল করতে হয়, সেটা হোক পড়াশোনার জন্য, সেটা হোক চাকরির জন্য, ব্যবসার জন্য, বা কোনো দেশে, একটা দেশে, কোন একটা বিশেষ দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য। তো আন্তর্জাতিক পরিমণ্ডলে বিচরণ করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ভিসা। তো আজকের আয়োজনে, আজকে যে আমরা সেমিনার সিরিজটা আলোচনা করবো আর কি, সেটাতে আজকে শুধুমাত্র আমরা অস্ট্রেলিয়ান ভিসা সম্পর্কে জানবো। এবং কাসার ভাই, আপনি আমাদের মধ্যে থেকে এক্সপার্ট, এবং আপনি একজন কনসার্ন হিসেবে কাজ করছেন। আপনার কাছ থেকে, কারণ আমরা লিগালি হয়তো আমরা এই সমস্ত কথা বলার জন্য হচ্ছে গিয়ে মানে অ্যাপ্রোপ্রিয়েট না, সেজন্য আমরা আপনার মুখের থেকে শুনবো। আপনাকে স্বাগতম আবার। না, আপনাদেরকেও ধন্যবাদ। প্রশ্ন আপনাদের পক্ষ থেকে করেন, আমি খালি উত্তর দিব এতটুকুই আর কি, যতটুকু পারি আর কি। জি। আচ্ছা কাউসার ভাই, একটা কোশ্চেন করতে চাইছিলাম আপনাকে। সেটা হচ্ছে যে সবারই তো আসলে দেশ ভ্রমণে একটা প্রচন্ড রকমের নেশা বা ইচ্ছা থাকে। তো স্বভাবতই অস্ট্রেলিয়ার ওয়েদারের জন্য, এখানকার সৌন্দর্যের জন্য মানুষ, বিশেষ করে বাংলাদেশি, আমরা খুব আগ্রহী হই আসতে। সাধারণত আমরা স্টুডেন্ট কিংবা ট্রাভেল কিংবা আপনার ইমিগ্রেশন নিয়ে আসি এখানে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য বা এরকম। তো আমরা যেহেতু ঘুরুঞ্চি দল, আমাদের প্রথম কোশ্চেন থাকবে যে ট্রাভেল ভিসার জন্য কি কি করণীয়? আচ্ছা, জি জি, তাহলে আমি সেটা খুব সংক্ষিপ্তই বলি যে হচ্ছে যে ভিজিটর ভিসাই অস্ট্রেলিয়াতে বলে, এটাকে ট্যুরিস্ট ভিসা হিসেবে পরিচিত। তো ভিজিটর ভিসা যেটা, এটা তো অনেকগুলা ক্যাটাগরিজ আছে, কিন্তু নিশ্চয়ই আপনারা ওই ক্যাটাগরিতে যাচ্ছেন না। বিজনেস ভিজিটর, তারপরে ফ্যামিলি ভিজিটর, স্পন্সরড ভিজিটর, আরেকটা আছে যে জাস্ট ট্যুরিজমের জন্য যেটা আসে আর কি। তো এই ভিসাটা, এটা স্বভাবতই, যেহেতু এখানে আজকে কথা হচ্ছে, সেহেতু বাংলাদেশি নাগরিকদের ফোকাস করে আমরা কথা বলছি যে তাদের
ভিসা পেতে এদেশে কিরকম অবস্থা হবে না হবে। তো সাধারণত স্পন্সরড ফ্যামিলি যেটা আছে এগুলো তো হয়ে যায়, কারণ যারা অস্ট্রেলিয়ান পার্মানেন্ট রেসিডেন্ট অথবা সিটিজেন থাকে তারা স্পন্সর করেন। ফলে সরকার একটা আপনার গ্যারান্টি পায় যে তারা এদেশে থাকবে না, চলে যাবে। তো যারা এদেশে ঘুরতে আসবে মানে জেনুইন ট্যুরিজম করতে, তাদের তো অনেকগুলা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। এটা তো স্বভাবতই যে বাংলাদেশ থেকে যিনি আসবেন ওনার ওই ফিনান্সিয়াল ইয়েটা দেখে যে ফিনান্সিয়াল জি ক্যাপাসিটিটা কি আছে কিনা, যে অস্ট্রেলিয়ার মতো দেশে এসে ঘুরে যাওয়ার মতো, এবং যে পরিমাণ টাকাটা লাগে এই টাকার পরিমাণ যেন একদম সহজে খরচ করতে পারে এই বিষয়টা প্রমাণ করতে হয়। পাশাপাশি আপনার বাংলাদেশে যে ফেরত যাবে, রিটার্ন জি যাবে, সেই জিনিসটাও দেখে যে পাশাপাশি তার বাংলাদেশে কিরকম অবস্থান, যে তিনি কি বাংলাদেশে ফেরত যাবেন কি যাবেন না, এই টাইটা কেমন আছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখে যে তার বিজনেস পজিশন কেমন, কি পজিশনে উনি কাজ করেন, প্লাস ফ্যামিলি টাইজ, উনি কি বিবাহিত কিনা, কিংবা বাংলাদেশে পড়াশোনা করে, কিংবা কোনো উচ্চপদস্থ হলে কিন্তু সাধারণত এই ভিসা কিন্তু পাওয়া যায়। তো মূলত একদম কোর যে জিনিসটা দেখায় ফিনান্সিয়াল, প্লাস উনি যে বাংলাদেশে রিটার্ন করবেন, জেনুইন যে ফেরত যাবে, অর্থাৎ এখানে দেখে জেনুইন টেম্পোরারি এন্ট্রান্স বলে একটা কথা আছে, যে যিনি যে আসছে এখানে একদমই নিছক ঘুরতে আসার মতো মন মানসিকতা। তো সেগুলো প্রমাণ করতে এই অবস্থানগুলো এবং এর আগে কোন কোন দেশে ঘুরেছে এই বিষয়গুলো থাকে, কিংবা উনি যদি বাংলাদেশের কোনো মানে প্রখ্যাত কিংবা বিখ্যাত কোনো বিজনেস অথবা কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকেন, এগুলো কিন্তু অনেক কাজে দেয়। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে দেখবো যে যারাই আপনার জেনুইনলি এদেশে ঘুরতে আসছে, ঘুরতে চায়, তাদের কিন্তু ভিসা পেতে খুব বেশি সমস্যা হয় না। কিন্তু যদি আপনার খুবই ধরেন বাংলাদেশ থেকে ভারত যেতে যে সহজ খরচ হয়, এরকম যারা যদি অস্ট্রেলিয়ার জন্য করে, তখন এই প্রশ্নগুলো আসে। আর ইন্টারনালি যে লটা রয়েছে সেটার ভিতরে সাধারণত রিস্ক ফ্যাক্টর গুলো ওনার আগের থেকে সেট করা আছে। যারা বাংলাদেশের 20 থেকে 40 বছর, তাদেরকে একটা রিস্ক ফ্যাক্টর মনে করে যে এখানে আসলে নাও যেতে পারে। তো জি সেগুলা দেখে আরকি। তো ওগুলা যদি দেখে কেউ, তাহলে কিন্তু যদি জেনুইন টেম্পোরারি এন্ট্রান্স ম্যাটারটা আর একটু ডিটেইল পড়ে যদি রিয়েলি ওখানে পারপাস অফ স্টেটমেন্ট দিতে পারে, তাহলে কিন্তু ভিসা হচ্ছে। জি, এটা বলতে পারি। আচ্ছা ভাইয়া, আপনার কথার প্রসঙ্গে একটু জিজ্ঞেস করি যে যেহেতু ভিজিটর ভিসায় লোকজন আসছেন এবং বিভিন্ন ধরনের সমস্যায় আসলে আসার পর ওনারা পড়তেই পারেন, তো এইটার সাথে তো মনে হয় হেলথ ইন্স্যুরেন্স রিলেটেড, কারণ ওদের তো মেডিকেয়ার বা এগুলো কভার করছে না। জি, জি। এখানে আপনার অ্যাডভাইসটা কি? হেলথ ইন্সুরেন্স যদিও ভিজিটর ভিসার মধ্যে কিন্তু ম্যান্ডেটরি ইস্যু না। কিন্তু যাদের বয়স বেশি, ফ্যামিলি স্পন্সরড ভিজিটর ভিসা, তাদের কিন্তু প্রত্যেককে আমরা বলি যে হেলথ ইন্সুরেন্স, এবং এটার একটা ম্যান্ডেটরি না, কিন্তু এটার একটা ক্রাইটেরিয়া আছে যে এই প্রশ্নটা করা হয়, তোমার কি যিনি আসতেছে ওনার কি হেলথ ইন্সুরেন্স আছে কিনা। তবে একদম পার্টিকুলার রিকমেন্ড হচ্ছে যে অবশ্যই হেলথ ইন্সুরেন্স নিয়ে আসা উচিত, কারণ অস্ট্রেলিয়াতে হেলথ ম্যাটারটা অনেক এক্সপেন্সিভ। যদি ইনসিডেন্টলি কিছু ঘটে তাহলে কিন্তু এটা কভার করা যায় না। যদি আত্মীয় স্বজন থাকে তাদের জন্য এটা রিস্ক হয়ে যায়। সেই জন্য জেনারেলি একজনের জন্য এক মাসে $170 $50 মতো পড়ে। সেটা করে নেওয়া একদম উত্তম আমি বলবো। আচ্ছা। জি। আর ভাইয়া, আমরা তো জানি যে গত প্রায় ২ বছর ধরে আমরা কোভিডে একটা খুব অন্য ধরনের জীবন যাপন করছি। তো ওই সময়ের কারণে কিছুটা হয়তো ইমিগ্রেশন প্রসেসের চেঞ্জ হচ্ছে। স্টুডেন্টদেরকে আসতে দিচ্ছে বা দিচ্ছে যে না, কিছু নিয়ম কানুনের পরিবর্তন হচ্ছে। তো ২ টা জিনিস আমি জানতে চাচ্ছিলাম যে এই কোভিডের কারণে আপনি তো ইমিগ্রেশন কনসালটেন্ট, আপনার কাছে আপডেটেড নিউজ গুলো থাকছে যে কি ধরনের চেঞ্জ গুলো এসছে বা আসতে পারে, বা স্টুডেন্ট যারা আসবে, আগের মতো তো সহজ ব্যাপারটা না চাকরি পাওয়া বা অন্যান্য ফ্যাসিলিটিস গুলো। আপনার কি কোনো অ্যাডভাইস আছে বা কোথায় ওরা ইনফরমেশন গুলো পেতে পারে? আচ্ছা, এটা ভালো প্রশ্ন করছেন যে এটা অনেকটাই কভার করবে সবগুলো। আমি ভিজিটর ভিসাটা যেহেতু ঘুরনছি, সেহেতু ভিজিটর ভিসার কথা বলি। যাদের ভিসা আপনার 2020 র ফেব্রুয়ারি থেকে আপনার 2021 এর আপনার ডিসেম্বর পর্যন্ত ছিল এবং এর মধ্যে কোনদিন এক্সপায়ার হয়ে গেছে, সেটা কিন্তু অস্ট্রেলিয়ান সরকার ওয়েভার করে দিয়েছে যে ফি ছাড়াই
তাকে আবার ভিসা দিচ্ছে এবং প্র্যাকটিক্যালি কিন্তু এটা আমি একদম আমার কয়েকদিন আগে আমার মা-বাবার এরকম ছিল। ওনাদেরটা করেছি কোনো ভিসা ফি ছাড়াই কিন্তু ভিসা দিচ্ছে। তো আমি বলব যারা ভিজিটর ভিসা এক্সপায়ার হয়ে গেছে তাদের জন্য চিন্তার কোনো কারণ নাই। ভিসা এপ্লাই করলেই দিবে এবং এটা কিন্তু আবার এই কয়েকদিন আগে আবার এক্সটেনশন করেছে। এটা হচ্ছে যে 2022 পর্যন্ত জুন পর্যন্ত যাদের এরকম এক্সপায়ার হয়ে যাবে তাদের কিন্তু ফ্রি অফ কস্ট সরকার করে দিচ্ছে। এটার পাশাপাশি সকল ভিসাই কিন্তু এরকম ছাড় দিচ্ছে সরকার। এখানেও যারা ছিলেন যারা ভিজিটর ভিসা তাদের কিন্তু প্রচুর ভিজিটর ওয়েভার করে দিয়েছে। জানেন যে যেকোনো ভিজিটর ভিসাই বাংলাদেশিদের স্পেশালি নো ফার্দার স্টে একটা বিষয় থাকে, একটা কন্ডিশন। এই কন্ডিশনটাকে তুলে দিয়েছে যে যেন ভিজিটর ভিসা এপ্লাই করতে পারে। তো এটা তো ধরেন ভিজিটর ভিসার ক্ষেত্রে গেল এবং যাদের মেডিকেল এবং ধরেন আপনার বাংলাদেশ থেকে আসতে চাইলে বায়োমেট্রিক যেটা ফিঙ্গারপ্রিন্ট হিসেবে প্রচলিত এগুলোও কিন্তু এখন খুব দ্রুত হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু যেহেতু টুরিস্ট ভিসা হচ্ছে না কিন্তু ফ্যামিলি ভিজিটর ভিসা হচ্ছে সেটা কিন্তু এখন 4 দিন 5 দিনেও কিন্তু ভিসা হচ্ছে এখন মা-বাবাদের। যারা যেহেতু ইনক্লুড করেছে যে ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার হিসেবে পিতা-মাতাকে ইনক্লুড করেছে এখন কিন্তু ভিসা হচ্ছে। তো যাদেরই এখানকার অস্ট্রেলিয়ান পার্মানেন্ট রেসিডেন্ট সিটিজেন আছেন তাদের বাবা-মা যাদেরকে আনতে চান আমি বলব যে খুবই সহজ এবং খুব দ্রুত হচ্ছে। আপনারা এই ভিসা এপ্লাই করতে পারেন। এছাড়া যে আপডেট গুলো আপনি জানতে চাচ্ছেন যে এই যে আপকামিং ইয়ার্স আসছে এই ব্যাপারে কিন্তু সরকার খুবই চিন্তিত। জানেন যে 2 ইয়ার্স এ কিন্তু কোনো ধরনের টুরিস্ট কিংবা অন্যরা যেহেতু আসতে পারে নাই। এখানে এখানে কিন্তু মানুষের সংকট আছে। যদিও এখানে আনএমপ্লয়মেন্ট রেট যেটা এটা অনেক হাই। তারপরেও অস্ট্রেলিয়াতে আপনি জানবেন যে এখানকার বেশিরভাগ জায়গায় কিন্তু যারা বাইরের থেকে আসে প্রথম অবস্থায় অস্থায়ী থাকেন তারাই কিন্তু অনেকগুলো জব কভার আপ করে। আমি বলতে চাই যে হসপিটালিটি ম্যানেজমেন্ট কিংবা প্রপার্টি ম্যানেজমেন্ট এগুলাতে কিন্তু আপনার প্রপার্টি ম্যানেজমেন্ট এগুলাতে কিন্তু ধরেন অস্থায়ীরাই কভার করে। তো সেই ক্ষেত্রে কিন্তু সরকার একটা ছাড় দিচ্ছে। এটা অনেকটাই দুর্দান্ত ব্যাপার বলবো যে এখানে যে স্কিল অকুপেশন গুলা ছিল এটা ২ টা ভাগ করা। একটা শর্ট একটা লং সংক্ষিপ্ত বললে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে কুক হিসেবে প্রচুর বাংলাদেশী আছেন যারা এলিজিবল হচ্ছিলেন না যে পার্মানেন্ট রেসিডেন্সি এপ্লাই করার জন্য জি এবং যারা হেলথ সেক্টরে সে এজ কেয়ার কিংবা অন্যান্য জায়গায় যারা কাজ করছেন তাদেরকে কিন্তু একটা ঘোষণা দেওয়া হয়েছে যে কিছুদিনের মধ্যেই এই অকুপেশন গুলা লং লিস্টে ইনক্লুড করার সম্ভাবনা রয়েছে। আমি সম্ভাবনা বলছি এই জন্যে যেহেতু এখনো ফুললি ইমপ্লিমেন্ট হয় নাই কিন্তু আশাবাদী যেহেতু এখানকার যে মিনিস্টার রয়েছে অ্যালেক্স হক সে অলরেডি ঘোষণা করেছে যে শীঘ্রই। তো আমরা আশা করছি যে এই নিউ ইয়ার্স ইভ যাওয়ার পর থেকে এই কাজ শুরু হয়ে যাবে। ফলে এখানে বিপুল সংখ্যক বাংলাদেশি কুক রয়েছে যারা কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সি পাথওয়েতে সুবিধা পাবে। এছাড়াও আপনার যারা 485 ভিসায় যারা বাংলাদেশে অবস্থান করছেন, সে অন্য কোনো কান্ট্রিতে তাদের কিন্তু রিপ্লেসমেন্ট ভিসা দিচ্ছে এবং যারা স্টুডেন্ট ভিসায়ও যারা বাইরে ছিলেন যাদের এক্সপায়ার হয়ে গেছে তাদের কিন্তু 485 যে গ্র্যাজুয়েট স্কিল ভিসাটা আছে তাদেরকে রিঅ্যাপ্লাই করতে বলছে। তার মানে যে স্টুডেন্ট ভিসাটুকু যে সময়টুকু ছিল সেই সময়টুকু তারা সরকার কভার আপ করে দিবে বলেই ঘোষণা ভাইয়া দিয়েছে। একটু একটা জি জিনিস জিজ্ঞেস করি প্লিজ। সরকার যে রিঅ্যাপ্লাই করতে বলছে বললেন এই জন্য কি আবার ভিসা প্রসেসিং ফি দিতে হবে? না, এই ক্ষেত্রে যেহেতু ওয়েভার করেছে জেনারেলি এটা এখনো ক্লিয়ার না কিন্তু এটা কয়েকদিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে যেহেতু স্টুডেন্ট ভিসা গুলোতে আপনার রিঅ্যাপ্লাই করতে গিয়ে ভিসা ফি চায় নাই আশা করা যাচ্ছে যে অন্যান্য ভিসা গুলোতে এরকমই করবে। আর আপনি একটা কথা বলছিলেন যে এই ইনফরমেশন গুলো কোথায় পাওয়া যেতে পারে। আমি কিন্তু ধ্যাতহীন ভাবে এবং সবাইকে বলি যে আমি যে কাজটা করি এটা আমার রেগুলার জব বলে আমি ভালো জানবো এটাই স্বাভাবিক। কিন্তু এই অস্ট্রেলিয়ার ইমিগ্রেশনের যে ওয়েবসাইটটা রয়েছে এটা কিন্তু একটা দুর্দান্ত অসাধারণ একটা ওয়েবসাইট এত স্মার্ট একটা ওয়েবসাইট এখানে সকল ধরনের তথ্য খুব সহজভাবে দেওয়া আছে imi.gov.au এটাতে কিন্তু যে কেউ যদি আপনি ব্রাউজ করে এবং একটু মনোযোগ সহকারে যে তার দরকার সে যেন তিনি যেন খুঁজে নেন তাহলে কিন্তু সমস্ত ইনফরমেশন স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এত সহজ করে দেওয়া আমাদের মধ্যে মধ্যে মনে হয় যে
আমাদের কাজের মনে হয় যে এই কাজ বোধহয় আর করতে পারবো না। কারণ এই ওয়েবসাইটে আছে। তো অনেকে আসলে খুব ওয়েবসাইটে যেতে চায় না। একটু আলসেমি করে কিংবা ডেপথ এ যেতে চায় না। এজন্য এই ধরেন আপনার পে করে আমাদের মতো যারা আছে তাদের কাছ থেকে অ্যাডভাইসটা নিতে হয়। তবে আমি বলব স্টুডেন্টদের অবশ্যই যেন তারা ওই ওয়েবসাইটে যায় সমস্ত ইনফরমেশন নিয়ে উইথআউট পে যেন এই সার্ভিসটা নেয় সরকারের। পাশাপাশি এটাতে লাভ হয় হলো একবার যদি ভয়টা ভেঙে যায় যে আমি পারি, তাহলে কিন্তু পরবর্তীতে অনেক ছোট, ছোট ভিসা আছে, অনেক সুবিধা আছে যেটা নিজেরাই করতে পারে আসলে। তো এটা আমি বলব যে ওয়েবসাইটেই যাওয়া উচিত এবং তাহলে হয় কি যে এখানে কিন্তু সমস্ত কিছু যে অ্যাডভাইস করবে যে আমাদের মতো যারা ধরেন রেজিস্টার্ড রয়েছেন, তাদেরও কিন্তু এখানে একটা লিস্ট আছে। তাদেরকে নাম দেখে নিলে আমি প্রতারণা শব্দটা বলতে চাই না তারপরেও বলি যে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। যার সাথে কথা বলবে তিনিও যেমন নলেজ আছে কিনা, লাইসেন্স আছে কিনা জানা যায় এবং তারাও কিন্তু যারা এই সুবিধা নিতে চায় তারাও কিন্তু এটা থেকে জেনে অনেক ইনফরমেশন আপডেট থাকতে পারে। কেউ যদি ভুল বলে তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে তার নলেজের ঘাটতি আছে। তার কাছ থেকে আমার সার্ভিস নিলে কোনো লাভ হবে না। এটা হচ্ছে আপাতত আমার কথা আরকি। জি। আমি জাস্ট একটু এড করি মানে মানে এই কাউসার ভাই যে কথাগুলো বললেন মানে এটা হচ্ছে গিয়ে আমার কাছে খুবই ভালো লাগলো যে হচ্ছে গিয়ে উনি বললেন যে হচ্ছে গিয়ে মানে গো অ্যান্ড চেক দ্য ওয়েবসাইট মানে দ্যাটস দ্য অথেন্টিক ওয়েবসাইট দ্যাটস অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট মানে পুট দ্য ইনফরমেশন ইন দেয়ার এবং যে কেউ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো পয়সা খরচ ছাড়া তারা হচ্ছে গিয়ে ওই ওয়েবসাইটে গিয়ে নিজে পড়ে নিজে বুঝে অ্যাপ্লিকেশনটা লঞ্চ করতে পারেন এবং হচ্ছে গিয়ে মানে অ্যাজ এ রেজাল্ট অ্যাপ্লিকেশন লঞ্চ করার পরে একটা পজিটিভ আউটকাম হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি সেটা হচ্ছে কি আপনার কথা থেকে বুঝলাম জি, 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 জি। না এটা এবং অবশ্যই। আমি তো সেটা বলি। কারণ আমি তো প্রফেশনালি কাজ করি। ধরেন আমার সারাদিন ৮ ঘন্টায় অনেকে টেলিফোন করে। করলে হাফ অ্যান আওয়ার যদি কথা বলি তাহলে কিন্তু এটার জন্য পে করে না। আমি কিন্তু বলি যে এই ৮ ঘন্টা যদি আমি অন্য কোনো কাজ করতাম তাহলে কিন্তু আমাকে পে করতে হইতো। তো এইজন্য আমি বলি যে আমাদের তো আমরা ফি নেই কারণ আমাদের এই কাগজপত্র অনেক সময় ডকুমেন্ট রাখতে হয়। এখানে ইন্সুরেন্স করা থাকে, অফিস মেইনটেইন অনেক বিষয় থাকে। তো এটা নিজেরটা তো নিজে করতে পারে সময় দিয়ে। তাহলে তো অনেক পয়সা সেভ, নলেজও ভালো হয় এবং অন্যদেরকে আশেপাশের মানুষদেরকে উপকার করতে পারে। ইনফেক্ট আরেকটা তথ্যও বলি, আমি আজকে প্রফেশনে আছি আসলে আমার নিজেকে হেল্প করতে গিয়ে দেখলাম যে অনেককে হেল্প করা যায়। ফ্যামিলির অনেককে আপনার টাকা পয়সা না দিয়ে এই বিষয়ে অনেক হেল্প করা যায়। এবং আসলেই সত্যিকার অর্থে আমাদের কিন্তু একটা অনেক বড় ফ্যামিলি এখানে থাকি। শুধুমাত্র ১ম দিকে আমি নিজে এই কাজটা ওয়েবসাইট ঘেঁটে করার কারণে পরবর্তীতে আমাদের ফ্যামিলির অনেককেই আমি অনেক সহজ পথ বলতে পেরেছি এবং এখন এই প্রফেশনে আছি দেখছি যে এটা আমার ভালো লাগে যে জিনিসটা করা যায়। তো অন্যদেরকে আমি বলব যে এটা আ এ খুবই এখন তো আরো খুবই চমৎকার ওয়েবসাইটে সমস্ত কিছু আছে, অনলাইনে আছে। জি, সাকিনা আপা। ভাইয়া সেটাই বলছিলাম যে আপনি একজন বিনয়ী মানুষ এবং অন্য ধরনের মানুষ। একজন ইমিগ্রেশন কনসালটেন্ট বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন imi.gov.au তে আপনারা যান। সব ইনফরমেশন ওখানে আছে। আমাদেরকে আপনাদের ফোন করার কোনো দরকার নেই। আপনারা নিজেরাই নিজেদের হেল্প করতে পারেন। এই জিনিসটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে। আমি জানি আপনি খুব অপছন্দ করেন আমি যখন প্রশংসা করি, কিন্তু আপনি আসলেই প্রশংসার যোগ্য। সাকিন আপা আমি কি একটা প্রশ্ন করতে পারবো কাউসার? শিওর শাহরুখ, শিওর। Oh my আহ, God! আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা খুবই আনন্দিত যে এই সময়টায় আমরা আপনাকে পেয়েছি, যার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো। আমার কথা হচ্ছে, ধরে নিন ১ বছর পরে একটা স্টুডেন্ট অস্ট্রেলিয়ায় আসবেন অথবা একজন ট্রাভেলার ১ বছর পরে অস্ট্রেলিয়ায় আসবেন। তো এখন থেকে তার কি ধরনের প্রস্তুতি নিতে হবে বলে আপনি মনে করেন? যাতে আচ্ছা, তারা ১ বছর পরে এখন থেকেই তারা প্ল্যান করতে পারেন যে আমি ঘুরতে যাবো অস্ট্রেলিয়ায়। তাহলে আমার এই প্ল্যান গুলো করতে হবে। আর যে স্টুডেন্ট আছে তাকে কি ধরনের প্রস্তুতির কথা বলবেন? আচ্ছা এটা খুব ভালো প্রশ্ন মাহবুব স্মারক। আমি সত্যিকার অর্থেই বলতেছি এটা ভালো যে এটা আসলেই এরকম করে। আমি সবসময় বলি যে স্টুডেন্ট ১ম স্টুডেন্টের কথাটাই বলি যেহেতু এটাই বেশি ধরনের মানুষ প্রশ্ন করে। স্টুডেন্টদের
সত্যিকার অর্থে যে এখন যে গ্লোবালাইজেশনস এর যুগ আসলে। এখন কিন্তু পুরো তথ্য কিন্তু আমি অনেক সময় অবাক হই যে আমার কিছু চেনা জানা মানুষ আছে। আমি যদি বলি যে সিডনি থেকে সে মেলবোর্ন যাচ্ছি। আমি জানি মাহবুব শাহরুখ মেলবোর্ন থেকে সিডনি আসার পথে এক জায়গায় স্টে করতেছে এখন। তো এই তথ্যটুকু আমি যেরকম জানি, এখন কিন্তু বাংলাদেশ বসে থেকেও এই তথ্যটুকু জানা একদম সহজ। তো এইজন্য স্টুডেন্ট হিসেবে এই দেশে আসতে গেলে এই দেশের কালচার তো আছে যেটা প্র্যাকটিক্যাল বিষয়। কিন্তু ইংলিশটা আগের থেকেই এখন ইংলিশও কিন্তু আগের থেকে ভালো জানার সম্ভাবনা বেশি। এছাড়া যে ইউনিভার্সিটিতে আসবে সেই ইউনিভার্সিটি সম্পর্কে ফুললি একটা নলেজ থাকা দরকার। এখানে কিন্তু অনেক ধরনের স্কলারশিপও আছে। লাস্ট 2 ইয়ার্স এ হয়তোবা স্কলারশিপের একটু জটিলতা যাবে। কারণ যেহেতু এই কোভিড এর সিচুয়েশন এর কারণে। কিন্তু এর আগে কিন্তু প্রচুর স্কলারশিপ ছিল এদেশে। তো বাংলাদেশে যেহেতু আমি বলব যে সবাই এত টাকা পয়সা থাকে না। অনেক ভালো স্কলার আছে যে টাকা পয়সার একটু সংকটের কারণে হয়তো বাংলাদেশ থেকে আসতে পারে না। তারা কিন্তু স্কলারশিপের জন্য প্রচুর চেষ্টা করতে পারে। আর সেটা করার জন্য সবার আগে দরকার কমিউনিকেশন এর জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ক্লিয়ার করা। এবং এটা যদি বলি আমিও মফস্বল থেকে আসছি। ইংলিশ হয়তোবা অনেক টাফ লাগবে ১ম দিকে। কিন্তু চর্চাটা যদি কেউ ভালো করে করতে থাকে, একটা পর্যায়ে এসে দেখবে যে এটা দখলে চলে আসছে। তারপরে কিন্তু খুব দ্রুতই ইংলিশ খুব ইমপ্রুভ করে। এটা হলো আমার কথা। এবং এটার জন্য অনেক ধরনের জায়গা রয়েছে। তো এটা গেল কিন্তু এই ইংলিশকে এভিডেন্স হিসেবে প্রমাণ করতে গেলে যে IELTS কিংবা PTE রয়েছে সেগুলার প্র্যাকটিস করা উচিত এবং সেই সেন্টার গুলাতে যেয়ে তো আমি যেটা জানি যে এটা আসলে প্রমোশনাল হয়ে যায় যে ইংলিশ IELTS সম্পর্কে আমরা জানতাম। কিন্তু এখন জানি যে PTA কম্পিউটার বেসড ফলে এখনকার যারা আছেন ছেলেমেয়েরা তারা কিন্তু অনেক ভালো কম্পিউটার কিবোর্ডে তারা কিন্তু PTA তে অনেক ভালো রেজাল্ট করে এতটুকুই আমি জানি। তো প্রথমত ইংলিশ প্রিপারেশন নিতে হবে। এর আগে হচ্ছে ইউনিভার্সিটিতে তার পড়াশোনা শেষ করতে হবে। কমপক্ষে একটা ডিগ্রি অনেকেই হাফ ডিগ্রি করে এখানে চলে আসে ক্রেডিট নিয়ে। সেটাও হচ্ছে কিন্তু আমি বলব যে একটা ফুললি ডিগ্রি শেষ করে এবং এই দেশে যদি আমি জানি আমার যেটা মনে হয় যে বেশিরভাগ মানুষই চায় যে এখানে আসলে যেন স্থায়ীভাবে থাকা যায়। অর্থাৎ পার্মানেন্টলি। তো পার্মানেন্টলি থাকতে গেলে যেসব অকুপেশন এ দেশের পার্মানেন্ট নেয়, সেইসব অকুপেশনে যদি পড়তে আসে প্রাথমিক অবস্থায়, তাহলে পার্মানেন্ট রেসিডেন্সি কিন্তু ইজি হয়। তো যেটা বাংলাদেশের থেকে যেটা জানে না অনেকে, অনেকে বেশিরভাগ MBA কিংবা আপনার মাস্টার্স ডিগ্রি কিছু পপুলার ডিগ্রিতে কিংবা অ্যাকাউন্টিং এ পড়তে আসে। কিন্তু এখানে কিন্তু ট্রেড রিলেটেড যে বিষয়গুলা রয়েছে, অকুপেশন গুলা, এগুলাতে কিন্তু অনেক সহজে পার্মানেন্ট রেসিডেন্স হওয়া যায়। আমি বলব যাদের পার্মানেন্ট রেসিডেন্স এখানে হওয়ার ইচ্ছে, তারা যেন এই অকুপেশন লিস্ট দেখে ওইভাবে পড়াশোনা করতে আসে যে পড়াশোনা করার পরে যেন কম স্ট্রাগল করে পার্মানেন্ট রেসিডেন্সি হওয়া যায়। সেই ক্ষেত্রে এই পার্মানেন্ট রেসিডেন্সি সম্পর্কে আগের থেকেই একটা ধারণা নেওয়া উচিত। অকুপেশন লিস্ট এই ওয়েবসাইটে আমি আবারও বলি যে ইমিগ্রেশনের যে ওয়েবসাইট সেখানে আছে যে কোন অকুপেশনে কি বিষয়ে দ্রুত কিংবা একটু ইজিতে স্থায়ীভাবে থাকা যায়। আর শিক্ষার্থীদের ইংলিশ প্লাস ইউনিভার্সিটি সম্পর্কে ধারণা নেওয়ার পরে তার বাবা-মার যিনি অভিভাবক হবেন তার কিছু ফিন্যান্সিয়াল সামর্থ্যের বিষয় থাকে। সেগুলো আগের থেকে রেডি রাখতে হয়। জেনারেলি এখন আর নিয়মটা আগের মতো নাই যে ৩ মাস ৬ মাস টাকা থাকতে হয়। কিন্তু রিজনেবল সোর্স অফ ইনকাম খুব বেশি করে দেখে যে উনার ১০ লাখ টাকা আছে, স্পন্সর হবে কিংবা গ্যারান্টর হবে। কিন্তু সেটা কি আসলে রেগুলার ভিত্তিকে এই টাকাটা তার ইনকাম করার বাবা-মার আছে কিনা সেটা দেখে। তো সেইগুলা যদি জটিলতা থাকে তাহলে যেন আগের থেকে কারেকশনস করে নেয়। যে এককালীন কারো কাছে টাকা থাকার থেকে এটা যেন তার বাবা-মা কিংবা যিনি স্পন্সর হবেন তার যেন এই টাকাটা রেগুলার সোর্স অফ ইনকাম থাকে। সেটা দেখায় কোনো ক্ষেত্রে আজকাল বাংলাদেশের ট্যাক্স পেপারও চায়। যে উনার যে এত টাকা আছে এটার কি আসলে ট্যাক্স পে করে কিনা সে বিষয়গুলা জানতে চায়। তো প্রাথমিক অবস্থায় তো এই বিষয়গুলাই দেখলেই ভিসা হয়ে যাওয়ার চান্স এবং শেষ যেটা বেশিরভাগ আমি বলব যে গুরুত্ব দেওয়া যে অস্ট্রেলিয়া সরকার কিন্তু এখন মনে করে যে স্টুডেন্ট এখানে পড়তে আসবে, পড়ে গিয়ে তার নিজের দেশকে সমৃদ্ধ করবে। কিন্তু আমি জানি যে বাংলাদেশের
অনেকে হয়তোবা এই বিষয়টার থেকে মনে করে যে না, বাংলাদেশ থেকে এসে আমি প্রথমত এখানে অস্ট্রেলিয়াকে সমৃদ্ধ করব, তারপরে এলিজিবল হলে তারপরে আমি বাংলাদেশকে সমৃদ্ধ করব। সেটাও আমি দোষের কিছু দেখি না, কারণ এখন কিন্তু আসলে এখানে যদি আমরা ভালো কিছু করতে পারি, সেটার রেজাল্ট কিন্তু বাংলাদেশ পাবে। তো কিন্তু ভিসার ক্ষেত্রে কিন্তু এই কথা বলা যাবে না যে আমি এখানে আসবো কিংবা আমি থেকে যাব, আমি পার্মানেন্ট হব। সেটাকে জেনুইন টেম্পোরারি এন্ট্রান্স যেটা বলে সেটাতে ধরবে। তো সেখানে পারপাস অফ স্টেটমেন্ট থাকে, সেটাতে অবশ্যই তার যে পড়াশোনা, সে পড়াশোনা সে অস্ট্রেলিয়ায় কেন পড়তে আসবে, পড়লে কি পরিমাণ তার ভ্যালু এডেড হবে এবং এটা বাংলাদেশে কিভাবে বাংলাদেশকে সমৃদ্ধ করবে কিংবা সে নিজে সমৃদ্ধ হবে, সেটা পরিষ্কার করে লিখতে জানতে হবে। এবং এটারও কিন্তু প্রচুর আমি বলবো যে লেখার এবং এগুলার স্যাম্পল আছে, এটা পড়ে নিজের সাথে মিলিয়ে কাস্টমাইজ এক্সক্লুসিভ করতে হবে। এরকম আছে অনেকে করে কি যে একজন একটা দেখে লিখে ফেলে, ফলে পরবর্তীতে এগুলা মানে ধরেন রিফিউজাল হওয়ার চান্স থাকে, কারণ এখন তো খুব আধুনিক পদ্ধতি তথ্য প্রযুক্তির ফলে এগুলা পাইরেসি হিসেবে কিংবা সিমিলার জিনিস ধরা পড়ে যায়। তো আমি বলবো যে এই জিনিসগুলো যদি খেয়াল রাখে এবং অবশ্যই যে আসার পরে কিন্তু এখানে কত ঘন্টা কাজ করা যায়, সেটা দিয়ে কি ফিনান্সিয়াল অবস্থান চালানো যায় কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কারণ অনেকেই কিন্তু চলে আসে হয়তোবা একটা সেমেস্টারের পয়সা দিয়ে, কিন্তু তারপরে এখানে এসে স্ট্রাগল করে যে এই কাজ থেকে পয়সা ইনকাম করে টিউশন ফি দেওয়া যায় কিনা। কিন্তু অস্ট্রেলিয়ার মতো দেশে কাজ করে এখন আর টিউশন ফি দেওয়া যায় না এবং এখানে ল অ্যান্ড অর্ডার খুব শক্ত। এখানে চাইলেই যে নিয়ম আছে এর বাইরে খুব কেউ যেতে পারছে বলে জানি না এবং যাওয়া যায় না। এগুলা যেন মনে রাখে সবাই। জি। ভাইয়া একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। এর মধ্যে আমার একটা ফ্যামিলি ফ্রেন্ড, ওনারা আসছেন স্টুডেন্ট ভিসা নিয়ে। তো ওনারা আমার কাছে জানতে চাইছিলেন যে আপু আমি চাইলে ইউটিএসও পড়তে পারি, চাইলে পারতেও একটা ইউনিভার্সিটিতে পড়তে পারি। তো মানে লং রানে আমার রেসিডেন্সি হতে বা এই যে আপনি বললেন যে এখন কাজ করে খরচটা চালানো, বলছিলেন যে সিডনিতে আসলে আমার জন্য ভালো হবে নাকি পার্থের লাইফস্টাইলটা লেস এক্সপেন্সিভ হবে? এইটা কি আসলে ইমিগ্রেশন কনসালটেন্টরা ওনাদেরকে গাইড করতে পারেন বা ওরা কিভাবে এই গাইডেন্সটা পাবে? এটা এটা খুবই জেনারেল একটা প্রশ্ন, হয়তো আপনিও জানেন, তারপরে আমাকে জিজ্ঞাসা করছেন আমি বলি। এটা আসলে একটু রিলেভেন্ট হচ্ছে হলো যে এই মেট্রোপলিটন সিটি যেগুলো ধরেন ব্রিসবেন, সিডনি, মেলবোর্ন, এগুলাতে কিন্তু এই দেশের তুলনা অনুসারে মনে করে যে ঘনবসতি এবং ইমিগ্রেন্ট প্রচুর আসছে। ফলে ওরা চাইছে, ওনারা এই অস্ট্রেলিয়া চায়, যেটা ইন্ডিকেশন দেখা যায় যে রিজিওনাল এরিয়াতে যাওয়া হোক। তো পার্থ, যদিও পার্থ ইটসেলফ নাইস একটা সিটি, আমি নিজে গিয়েছি, কিন্তু তারপরেও টেকনিক্যালি রিজিওনাল এরিয়া হিসেবে ঘোষণা করা হয়। তো সেখানে কিন্তু পার্থ মেট্রোপলিটন ছাড়া যদি কোনো ইউনিভার্সিটিতে যাই, সেগুলাতে পার্মানেন্ট রেসিডেন্সি হওয়ার ক্ষেত্রে অনেক, অনেক ছাড় পাওয়া যায়। কারণ এই অস্ট্রেলিয়াতে এখানে পড়লে যেটা হয়, এই সিডনি কিংবা নিউ সাউথ ওয়েলস কিংবা ভিক্টোরিয়া কিংবা মেলবোর্ন, সেখান থেকে পার্থ, তাসমেনিয়া কিংবা নর্দার্ন টেরিটরিতে অনেকটুকুই ইউনিভার্সিটিগুলা অনেক সহজ কিছু শর্ত দেয় এবং লেস এক্সপেন্সিভ ডেফিনিটলি, এ ব্যাপারে কোনো প্রশ্নই নাই। কিন্তু সিডনিতে থাকলে যেমন কাজ করার সুবিধা একটু বেশি পাওয়া যায়, হয়তোবা ওইখানে একটু কম পাওয়া যায়, কিন্তু যদি কাজ পেয়ে যায় একবার, তাহলে কিন্তু সেম জিনিস, কারণ সেম পেমেন্ট সেম, কারণ অস্ট্রেলিয়ান ফেডারেল গভর্নমেন্টের যেই ওয়েজেস কিংবা যেই স্যালারি অ্যাওয়ার্ড রয়েছে, সেটা কিন্তু সব জায়গায় অলমোস্ট সেম। সো যদি এই ধরনের কোনো ইয়ে থাকে, তাহলে কিন্তু রিজনাল এরিয়াকেই পছন্দ করা বেশি ভালো হবে বলে মনে হয়। জি। ট্রাভেলার যারা এখানে আসবে, জি। ট্রাভেলিং ভিসা নিয়ে আসার সময় কি ধরনের হোটেলে ওনারা উঠবেন বা কোন জায়গা থেকে কোন জায়গায়, যেমন ইন্ডিয়াতে যখন আমি গেছি প্রত্যেকটা হোটেলের সাথে ওদের ট্যুরিস্ট গাইড এগুলো দেওয়া থাকে। প্যাকেজ থাকে। ওরাই একটা সুন্দর প্যাকেজ করে ফেলে সুন্দরভাবে যে এখান থেকে তুমি তাজমহল দেখো, তারপর তুমি দিল্লি যাও, এটা করো। তো অস্ট্রেলিয়াতে যারা বাংলাদেশিরা আসছেন, আপনাদের কি এরকম কোনো জানা আছে যে হেল্প করতে পারে যারা ট্রাভেলার, তারা কোথা থেকে কোথায় গেলে ভালো হয় জিনিসগুলো? আচ্ছা,
এটাও ধরেন আমি বলি যে এটা আমার আমার ইয়ের ভিতর থেকে এটা, কিন্তু ঘুরনচির তো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, তো সুতরাং এটা হুম। আমার একদমই প্রফেশনাল বাইরে পড়ে, কিন্তু আমি জানি যে এখানে আমি দেখছি যে আপনার জেনারেলি যেহেতু ইউরোপিয়ানরা কিংবা অন্য ল্যাটিন থেকে বেশি আসে, ফলে ওরা কিন্তু জানে যে এখানে কিভাবে ঘুরতে হবে, কি ধরনের প্যাকেজ কিংবা ব্যাকপ্যাকার্সরা কোথায় থাকে। শুধুমাত্র আমাদের বাংলাদেশিরা তো জেনারেলি আসলে ওইভাবে খুব রেয়ার, আমি জানি যে ফ্যামিলি কানেকশনস নাই কিংবা পরিচিত নাই। একদমই ব্যাকপ্যাকার্স হয়ে ৬ মাসের জন্য ঘুরবে, তারপরে কাজ করবে। এইটা কিন্তু একটু কম হয়, কারণ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারও থাকে। কাজের এনভায়রনমেন্ট এর সাথে বাংলাদেশিরা অতটুকু ইনভলভ না। এজন্য ব্যাকপ্যাকার্স যে কনসেপ্টটা এখানে রয়েছে ঘোরাঘুরি করার, সেটা থেকে কিন্তু একটু ভিন্নই হয়। এখানে আসে, যারা পরিচিত থাকে তাদের সাথেই ঘুরে। তবে ঘুরতে যাওয়ার তো পপুলার জায়গাগুলো রয়েছে, কিন্তু পপুলার জায়গাগুলোর থেকে তো ঘুরনচি নিশ্চয়ই চাইবে যে আরো আরো গভীরে, যেই অনেক ভালো, ভালো জায়গা, যেটা আমরা জি। ধরেন এখন সিডনিতে অনেকে আসে ধরেন অপেরা হাউস কিংবা হারবার ব্রিজ দেখতে। ঘুরনচির মানুষের নিশ্চয়ই এটাই হবে না। তারা চাইবে যে আরো ডেপথ, পাহাড়, পর্বত কিংবা আরো অসাধারণ অনেক জায়গা আছে যেগুলা দেখতে যাবে। তো এগুলা খুব সিম্পল প্রশ্ন। এগুলা আজকাল আসলে গুগল করলেই চলে আসে যে কি, কি দেখা যায়, কি, কি ঘোরা যায়। ঠিক আছে সাকিনা আপা? জি, আমি একটা প্রশ্ন করতে চাই। জি। জি, জি, জি। আম এটা আমি একটা আপনি প্রশ্ন উত্তর করতে দিলেই চাই। ভালো হইতো আসলে সালাউদ্দিন ভাই। কারণ সালাউদ্দিন ভাই হচ্ছে, আমি জানি উনার সাথে পরিচয়টা ওইভাবে যে উনি অসাধারণ ঘুরে বেড়ানো মানুষ, দেখার মানুষ। এইজন্য মনে করছে যে আমি যেহেতু একটা ঘুরি, সেহেতু একটা ঘুরনচি একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলি। যাতে অন্যদেরকে হেল্প করে। আমার ধারণা। জি। এবং উনি তো রোহিঙ্গা নিয়েও প্রচুর কাজ করেছেন আমি জানি যে, এবং উনার অনেক ইয়ে আছে। তো সালাউদ্দিন ভাই, আমি আপনাকে উল্টা এই প্রশ্নটা করি আসলে যে বাংলাদেশ থেকে যদি কেউ আসে, তাহলে ঘুরনচি কি অ্যাডভাইস করে? কোথায়, কোথায় যাওয়া দরকার? কিভাবে কি যাওয়া দরকার? বাংলাদেশ থেকে যারা আসেন, বেশিরভাগ ক্ষেত্রে তারা আসেন হচ্ছে গিয়ে তাদের ছেলের কাছে, মেয়ের কাছে। এর বাইরে যারা আসেন, তারা আসেন হচ্ছে গিয়ে বন্ধুর কাছে। হ্যাঁ? এমন কোন জি, পরিবার বাংলাদেশে আজকাল নেই যে যাদের বাংলাদেশে বা এদেশে তাদের কোনো আত্মীয়স্বজন নেই। তবে এটা জি, ঠিক যে আ আমাদের মানে আমরা বাংলাদেশ থেকে যারা আসি, আ মানে বেড়াতে এখানে আসি যারা, মানে তাদের জন্য মানে এক স্টেটে বেড়াতে আসলে তাদের জন্য হচ্ছে দ্বিতীয় অন্য স্টেটে যাওয়াটা একটু ডিফিকাল্ট। তারা বেশিরভাগ সময় যেমন আমাদের প্যারেন্টসরা যারা বেড়াতে আসেন তারা কিন্তু হচ্ছে গিয়ে অনেকেই বাসাতেই স্টাক হয়ে যান। মানে জি, ছেলেরা মেয়েরা কাজ করেন। আম আ এবং উনারা হচ্ছে গিয়ে অনেকটা সময় বাইরে ঘোরাঘুরি করতে পারেন না। বিকালবেলা দেখা যাচ্ছে যে আশেপাশে ঘোরাঘুরি করছেন। কিন্তু উইকেন্ডে হয়তো ছেলের ছুটি আছে বা মেয়ের ছুটি আছে সেই সময় হচ্ছে বেড়াতে যেতে পারছেন। বা বন্ধুর কাছে যখন আসতেছি, বন্ধুর কাছে যখন যাচ্ছি তখন হচ্ছে গিয়ে বন্ধু হয়তো হচ্ছে গিয়ে আমাদেরকে ১ দিন ২ দিন ঘুরাতে নিয়ে যাচ্ছে। তারপরে বেশি কিন্তু হচ্ছে গিয়ে আমরা মানে সেটা পাচ্ছি না। বাংলাদেশ থেকে যারা আসেন এখানে তারা হচ্ছে এখানে ড্রাইভ করতে পারেন না ভালোমতো। রাস্তাঘাটের নিয়ম কানুন জানেন না। তো মানে তবে মানে এদের সংখ্যাটা অনেক কম আরকি। বেশিরভাগই আসেন আত্মীয়স্বজনের কাছে, বন্ধু-বান্ধবের কাছে। জি, কিন্তু যারা এর বাইরে আসেন তাদের জন্য হচ্ছে গিয়ে এই দেশে নানা রকমের প্যাকেজের ব্যবস্থা রয়েছে এবং বাংলাদেশের কমিউনিটি সেই সমস্ত প্যাকেজ প্রোভাইড করার মতো জায়গাতে নাই। বাট দেয়ার আর লট অফ স্কোপ ইন দেয়ার। হ্যাঁ? সেটা হচ্ছে কি চাইনিজ ডমিন্যান্ট এবং আদার কমিউনিটি সেই সমস্ত মানে ট্যুর গুলা রান করতেছে। তো আমরা বলব যে বাংলাদেশের কমিউনিটি সেই সমস্ত জায়গায় হচ্ছে কি স্কোপ আছে একটা বিজনেস করার। হ্যাঁ? আম ২য় আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম আরকি। আ যে হচ্ছে গিয়ে আমরা যখন আ মানে বাংলাদেশ থেকে এখানে আসি, আম আমাদের কিন্তু হচ্ছে গিয়ে বেড়ানোর স্কোপটা অনেক বেশি লিমিটেড হয়ে যায়। কারণ হচ্ছে গিয়ে আমরা আসলে কোথায় যাবো সেটাই জানি না। জানি না। হ্যাঁ? গুগল করলে আমরা জানতে পারি কিন্তু হচ্ছে গিয়ে আমরা সেখানে কিভাবে যাবো সেটা জি, হচ্ছে গিয়ে আমাদের ধারণা নাই। তো আমরা জানি সিডনিতে গেলে হচ্ছে গিয়ে আমরা ওই আম আ অপেরা অপেরা দেখতে পাবো। মেলবোর্নে আসলে হচ্ছে গিয়ে এমসিজি দেখতে পারবো। বা হচ্ছে গিয়ে পার্থে গেলে অমুকটা দেখতে পারবো। এর বাইরে কিন্তু ডিটেইলস যে সমস্ত জায়গা সেটা কিন্তু মানে কেউ যদি ১৫ দিনের জন্য বা ১ মাসের জন্য বা ৩ মাসের জন্য মানে একটা ট্রিপ প্ল্যান করেন, মানে তাহলে হচ্ছে কি সে কিভাবে কোথায় যাবে, কখন যাবে সেটা কিন্তু আসলে আমাদের মানে কাছে অনেকটা ক্লিয়ার না আরকি। তো আশা করি আমরা সে দায়িত্বটা নিতে পারবো। আমরা জি, মানুষকে গাইড করতে পারবো এবং বিভিন্ন সময়ে আম আমরা মানুষকে বিভিন্নভাবে এডভাইস করতে পারবো আরকি। তবে আমি বরং সেই বিষয়টা নিয়ে পরে কথা বলব। আমি আপনাদের জন্য একটা কোয়েশ্চেন করতে চাই। সেটা হচ্ছে যে জি, জি।
প্লিজ। যখন আপনি বলতেছিলেন যে হচ্ছে কি আমাদের পক্ষে একা একা হচ্ছে গিয়ে মানে অ্যাপ্লিকেশন করা সম্ভব, কিন্তু আমি জানতে চাই যে সেরকম করলে আমাদের ভুলভ্রান্তি হওয়ার স্কোপ গুলা কোন কোন জায়গায় আমরা ভুল করতে পারি, এবং ভুল করলে সেটার কনসিকুয়েন্সটা কি, সেটা একটু যদি আমাদেরকে বলেন। আচ্ছা, আমি বলবো যে ভুল করার চান্স খুবই কম থাকে আসলে। যদি ইংলিশ জানে কেউ তাহলে তো অবশ্যই কম থাকে। তো তারপরেও কিন্তু ভুল হতে পারে। কিন্তু ভুল হলে যেটা হয় হলো, আমি খুব আর্লিতে বলে দিচ্ছি যে সাধারণ উত্তরটা, যে এটা কিন্তু আবার এই গ্র্যান্ট হওয়ার আগ পর্যন্ত কিন্তু কারেকশনেরও বন্দোবস্ত আছে এটার ভিতরে। যে ইমি অ্যাকাউন্ট খুলে করতে হয়, তো ইমি অ্যাকাউন্টে এখানে অনেকগুলো অপশনস আছে, যে ইনকারেক্ট ইনফরমেশনস কিংবা আপডেট ইনফরমেশনস কিংবা চেঞ্জ ইউর অ্যাড্রেস ওর এরকম অনেকগুলা থাকে। এগুলা কারেকশন করা যায়। আর যেটা হয় যে জেনুইনলি যদি কারো কোনো ধরেন আপনার এই ইনোসেন্টলি মিস্টেক হয়, সেগুলা কিন্তু ওরাও আবার জিজ্ঞাসা করে যে কেন কি আসে বিষয়। তবে একটা জিনিসে খুব সতর্ক থাকতে হয়, ক্যারেক্টার বেসড কিছু প্রশ্ন থাকে, এগুলো যদি কেউ ইচ্ছাকৃতভাবে বলবো যে ভুল উত্তরও দেয়, এবং ভুল উত্তরেরও খুব কাছাকাছি দেখা গেল যে উনি জানে, এটা তো বোঝাই যায় আসলে এই বিষয়টা, এগুলা কিন্তু খুব কঠিনভাবে দেখে। আর ট্যুরিস্ট ভিসাতে কিন্তু কিংবা স্টুডেন্ট ভিসাতে আমি কিন্তু স্টুডেন্ট, ধরেন স্টুডেন্ট তো ক্লায়েন্ট ডিল করি না জেনারেলি, যদি আত্মীয়-স্বজন না হয়। কারণ আমি স্টুডেন্ট আসলে বলি যে স্টুডেন্ট ভিসাটা তুমি কিংবা আপনি নিজেই করেন। কারণ নিজে যদি না করতে পারেন তাহলে অস্ট্রেলিয়া যদি আসেন কিংবা অস্ট্রেলিয়া যদি থাকেন, তাহলে কিন্তু আরো অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে, যেটা থেকে উত্তরণের কোনো রাস্তা থাকবে না। এইজন্য আমি সবাইকে উৎসাহিত করি, এবং প্রায় সময় আমি চাই যে ঠিক আছে আপনি করেন, ফাইনাল স্টেজে আমি এমনি আপনাকে দেখে দিব। তো ওইটা করি। তো ওইটা তো আসলে কোনো সমাধান না যে ফাইনাল স্টেজে দেখে দিলাম, সবাই তো আর এটা পারবে না। কিন্তু আমার মনে হয় খুব ভালো করে যদি দেখে, যদি কনফিউজ থাকে, আজকাল কিন্তু ইউটিউবে অনেক টিউটোরিয়াল থাকে, এগুলো দেখতে পারে। কিংবা একদম শেষ মুহূর্তে কিছু কম পয়সায় কোনো কনসালটেন্ট, যদি কোনো প্রশ্ন জাগে যে আমি বুঝতেই পারতেছি না, তাহলে একদম ইনিশিয়াল কিছু পয়সা দিলেও কিন্তু, পেমেন্ট করলেও কিন্তু এরকম কনসালটেন্টরা এটা উপদেশ দেয় কিন্তু। আচ্ছা। এবং আমার জানা মতে যারা প্রফেশনাল এরা কিন্তু খুব বেশি যে বিরক্ত হয় তা না, কিন্তু যে নিজে নিজে করতে পারে এরকম দেখলেই কিন্তু খুশি হয় বেশিরভাগ। কেউ কেউ আছে হয়তো মনে করে যে কেন করতে চাই, বেশি বুঝে মনে হয়, আসলে তা না কিন্তু, বুঝছেন? তো আমার মনে হয় যে ভুল করার সম্ভাবনা খুবই কম, কারণ ওয়েবসাইটটা এত নাইসলি করা, অ্যাপ্লিকেশনটা এত নাইসলি করা, তারপরেও যদি ভুল হয় তারপরে কিন্তু কারেকশন করা যায়। জি। ভাইয়া, জি একজন আমাদের দর্শক জানতে চেয়েছেন, রিকোয়েস্ট করেছেন যে আপনি যদি ইমিগ্রেশনের যে বিভিন্ন রকম ডিফারেন্ট ভিসা আছে ওগুলোর লেভেল ইমিগ্রেশন নিয়ে কিছু বলবেন প্লিজ। উনি বলছেন আচ্ছা, মাকসুদা অরিন। আওরিন। জি। মাকসুদা আওরিন আমি মনে হয় জানতে চাচ্ছেন যে ফ্যামিলি ভিসা, বিজনেস ভিসা জি, জি, এগুলো জি, যে জি, জি। ক্যাটাগরি। আমি ওনার এই প্রশ্নটা আগেও দেখলাম যে মাকসুদা অরিন যেটা করছে খুবই জেনারেল প্রশ্ন। এগুলাতে ধরেন আমার আনসার দিতে খুব কষ্ট হয়। কারণ হচ্ছে যে এমনিতে আজকে যে কথাগুলা বলতেছি আসলে এগুলা জাস্ট ইনফরমেশন রিলেটেড। কোনো পার্টিকুলার কোনো ইমিগ্রেশন অ্যাডভাইস না। কারণ পার্টিকুলার দিতে গেলে আমাদের কতগুলো সীমাবদ্ধ আছে। আমরা কিন্তু একদম পেপারস দেখে একদম পার্টিকুলার অ্যাডভাইস করি। তো উনি যেটা বলছে আমি বুঝছি, খুব সরল মনে বলে দিচ্ছে ইমিগ্রেশন নিয়ে কিছু বলবেন প্লিজ। কিন্তু ইমিগ্রেশন এত বড় একটা বিষয়, ভিসাও কিন্তু এখানে শতেক ভিসা আছে। এটা কোন বিষয় নিয়ে কথা বলবেন, এবং একটা বিষয় নিয়ে কিন্তু পার্টিকুলার কোনো কথা বলতে গেলে একটা ইস্যুতে কিন্তু আমরা অনেক সময় খুব চিন্তা ভাবনা করে একদিন দুই দিন নিজেও অনেক সময় পড়াশোনা করে বলি। এই জন্য দেখা যায় যে আপনি জানেন যে পত্রিকায় লিখি, ফলে আপডেট দেওয়ার পরে অনেক ইমেল আসে যে ভাই এই কোন ইমিগ্রেশনে আমার হবে, উনার কিছুই জানি না, কিংবা আমি কিভাবে অস্ট্রেলিয়া আসবো, কিংবা আপনি ইমিগ্রেশনের কি কি অপশন আছে বলেন, এরকম বলে ফেলে। তো তখন আমি মানে ইয়ে হই যে আসলে কি কি অপশনস আছে, এত অপশনস আছে। পরে আমি এমনি মজা করে অনেক সময় জিজ্ঞাসা করি যে আপনি কি 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 অপশন, মানে আমি এটা বলতে পারতেছি না। অনেক সময় আসলে অনেক কিছু জিজ্ঞাসা করে ফেলি যে আপনি কি চান আসলে বলেন, আপনি কি এরকম যে অপশনটা নাই এটাই প্রথম তার জিজ্ঞাসা করি, তখন সে অনেক সময় ভেবাচিকা খায়, বলে যে না না।
তা আমি বললাম তাহলে তো অপশনটা ক্লিয়ারলি আপনি পার্টিকুলার দেখেন, আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট অপশনটা বলেন, তাও কোন জিনিসটা আটকাইছি। ইমিগ্রেশন রিলেটেড এখানে যেটা আছে অভিবাসন করা যায়, পার্মানেন্ট রেসিডেন্সির অসংখ্য বিষয় এখানে আছে, যে স্টেট স্পন্সর, রিজনাল, এরপরে ধরেন কিছু ভিসা আছে যে আপনার এই স্পন্সর রিলেটেড, স্থায়ী জি অস্থায়ী, অনেকগুলা বিষয় আছে। তো যেহেতু করছে, আমি দর্শক যদি থাকে কেউ তাহলে বলবো যে পার্টিকুলার আসলে কোন বিষয়ে জানতে চান, এই বিষয়ে আমি মোস্ট ওয়েলকাম, সবসময় আমি চাই যে আমার যে ঋণটা আছে যে বাংলাদেশের, এটা যেন অন্যদেরকে একটু হেল্প করলে আমার একটু ভালো লাগে, যে ঠিক আছে এবার হোক প্রফেশনাল হোক অন্যভাবে চেষ্টা করি। সুতরাং পার্টিকুলার ইয়ে থাকলে আমার ইমেল অ্যাড্রেসে পাঠান, আমি চেষ্টা করবো যেটার অ্যান্সার দেওয়ার জন্য, অথবা হোয়াটসঅ্যাপ ইয়েতে টেলিফোনেও কিন্তু আমি প্রচুর কথা বলি এগুলা নিয়ে। কিন্তু ইমিগ্রেশন নিয়ে কিছু বলবেন প্লিজ, বললে এটা এত বড় হয়ে যায় আমার জন্য যে এটা বলে শেষ করা যাবে না, বুঝছেন? আশা করি এটা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। না, থ্যাংক ইউ কাউসার ভাই, আমি বুঝতে পারছি আপনি কি বলছেন। আসলে বিভিন্ন মানুষের নিজস্ব ক্রাইটেরিয়া অনুযায়ী ভিসা ক্যাটাগরি বা ইমিগ্রেশনের প্রসেস রিকোয়ারমেন্ট গুলো ডিফারেন্ট হবে, একটা উত্তর দেওয়া সম্ভব না। আর আপনি ইটস সো নাইস অফ ইউ, আপনি বললেন যে আপনাকে ইমেল করতে পারেন ওনারা, কিংবা ঘুরুঞ্চি টিমের কাছে ওনারা মেসেঞ্জারে মেসেজ পাঠাতে পারেন, আমরা আপনাকে পৌঁছে দিব। তো যে আমাদের যারা এখন দর্শক আছেন সবাই আমাদের কাছে আসলে খুব সহজেই মেসেঞ্জারে মেসেজ দিতে পারেন, আমরা আপনাদেরকে আপনাদের কোশ্চেন গুলোর উত্তর পাঠিয়ে দিব। শাহরুখ ভাইয়া, তুমি কিছু জিজ্ঞেস করবে? আমি আরেকটা প্রশ্ন করতে চাই। কোভিড এর কারণে আমার কাছে মনে আমরা অস্ট্রেলিয়ায় যারা এসেছি আমাদের বিভিন্ন কারণে, যেমন আপনি তো জানেন যে আমার স্ত্রী পড়াশোনার সূত্রে আমি এসেছি আমার বাংলাদেশের চাকরি ফেলে। যেটি বলা যে কোভিড পরবর্তী সময়ে যারা ঘোরাঘুরি করতে চান বা যারা স্টুডেন্ট হিসেবে আসতে চান, অস্ট্রেলিয়া সেই ক্ষেত্রে কতখানি আ ভালো গন্তব্য হবে বলে মনে হয়? আর ওভারঅল সারা বিশ্বের ট্রেন্ড কিরকম বুঝতে পারছেন? ঘোরাঘুরির জন্য আ কোনো বাধা হচ্ছে কিনা? আ ভিসা সংক্রান্ত জটিলতা আরো বেড়েছে কিনা বা সহজ হচ্ছে কিনা? ইমিগ্রেশন প্রক্রিয়াটা সারা পৃথিবীতে যারা ঘোরাঘুরি করেন তাদের জন্য কতটা কঠিন হচ্ছে বা সহজ হচ্ছে? কিরকম বুঝতে পারছেন? অবশ্যই অস্ট্রেলিয়া প্রসঙ্গ তো আপনি বলবেনই। জি, জি, জি। অস্ট্রেলিয়ার প্রসঙ্গটাই ১ম বলি, মানে একদম পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে, যে এখন কিন্তু অস্ট্রেলিয়া খুবই ওয়েলকামিং। যদিও টুরিস্টদের জন্য কিন্তু ভিসা ওপেন করে নাই টেম্পোরারি রেসিডেন্টদের জন্য, কিন্তু পার্টিকুলার কিছু বিষয় স্টুডেন্ট 485 ভিসা এবং এই ফাদার অ্যান্ড মাদার যারা ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার তাদেরকে অস্ট্রেলিয়ান সিটিজেন পার্মানেন্ট রেসিডেন্ট যেতে এবং আসতে পারতেছে। আপনি জানে থাকবেন যে আমার বন্ধু এবং আমরাও কিন্তু বাংলাদেশ থেকে জাস্ট ঘুরে আসলাম। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে কোভিড এর বিষয় তো বলা খুবই কঠিন। কিন্তু দেখেন আগের থেকে কিন্তু এখন সরকার অনেক নমনীয় কিন্তু। আগে যেখানে ১০০-১৫০ পড়লেই কিন্তু খুব হয়ে যেত। কিন্তু এখন কিন্তু ধরেন হাজার, হাজার হচ্ছে। কিন্তু সরকার কিন্তু তার পলিসিকে নড়ছে না। এটার মানে হচ্ছে যে আমার যা মনে হয় যে এখানে কিন্তু যদি হসপিটালাইজ না হয় মানুষ, তাহলে কিন্তু এটাকে টলারেট করতেছে যে আস্তে, আস্তে কিভাবে কমানো যায়, এটার মধ্যে দিয়ে কিন্তু চলবে বলে মনে হচ্ছে। এখন জানি না ওমিক্রন কি হয় পরিস্থিতি, কি করে নিউ ইয়ারস ইভ এর পরে এ পর্যন্ত তো মনে হচ্ছে যে সরকার স্ট্রিক্ট থাকবে, যে কোন চেঞ্জ করবে না। কিন্তু আমার যেটা মনে হয় পৃথিবী তো থেমে থাকতে পারবে না। যেকোনো একটা পন্থায় এটা চলতে হবে। কারণ উৎপাদন কিংবা চলন ফিরন জীবন থেকে তো আমাদের ২ বছর ৩ বছর চলে যাচ্ছে। সারা জীবন তো আর চলে যেতে পারবে না। এর থেকে যদি আপনার কিছু বঞ্চিত হয়, কিছু লস হয়, তাহলে সেটা হতে পারে। কিন্তু আমার মনে হয় যে অস্ট্রেলিয়া ওপেন করবে। আর অস্ট্রেলিয়া তো একটু স্ট্রিক্ট অন্যান্য দেশ থেকে, এটা তো দেখাই যাচ্ছে। সেটা আমাদের জন্য ভালো। আসলে যেখানে লাখ, লাখ মৃত্যুর হার, সেখানে মৃত্যু, সেখানে কিন্তু এখানে হাজার, তাও দেখতেছেন যে কিভাবে কন্ট্রোল করছে। সেটা আমরা অনেক লাকি। সেই ক্ষেত্রে হয়তোবা অন্য দেশ থেকে একটু তো ভিন্ন থাকবেই। কিন্তু তারপরেও কিন্তু অস্ট্রেলিয়া একটা রাস্তা বের করে নিচ্ছে এবং এখন যে বাবলটা মনে হচ্ছে, এটা কিন্তু মনে হচ্ছে যে ওপেন করবে। আমার মনে হচ্ছে যে আর থেমে থাকবে না। এবার যাই হোক। কিন্তু এখন এই ঢেউটা যদি ধরেন আপনার এই অন্য ধরনের ভয়ংকর পরিস্থিতিতে না যায়, তাহলে এই ঢেউটা নিয়েই, এটা নিউ নরমাল যেটা, যে ঠিক আছে কারোর সর্দি কাশি এবং এখানে তো ইনফ্লুয়েঞ্জা প্রচুর হয়, প্রচুর মানুষ মারা যায়। তো কোভিডেও হবে আস্তে, আস্তে মেডিসিনও কিন্তু ধরেন খাওয়া এবং এই যে বুস্টার ডোজ দিচ্ছে,
এগুলো যদি কাজ করা শুরু করে তাহলে তো একটা সর্দি কাশি সাধারণ মাইল্ডার হলে তো এটার জন্য ঠেকে থাকবে না। এই জন্য আমি আশাবাদী যে এটা এনাফ। এখন মনে হয় যে আপনার ওপেন হবে, ফলে ঘুরুঞ্চি যারা আছে তারা আশাবাদী হতে পারে যে খুব শীঘ্রই আসতে পারবে। আর অস্ট্রেলিয়া তো ঘোরার জন্য কিন্তু মানে প্রচুর ট্যুরিস্ট ভিসা দেয় কিন্তু এদেশে সত্যিকার অর্থে। কিন্তু এখন বাংলাদেশের হয়তোবা ইংলিশ ভীতি আছে কিংবা অনেক ফিন্যান্সিয়াল, কিন্তু আমি বলব যে ঘুরুঞ্চির যারা আছে তাদের জন্য ভালো বলবো। আমার কাছে কিন্তু খুব বেশি মনে হয় না। প্লেন ফেয়ারও কিন্তু যেটা স্কুটি এয়ারলাইন্স আছে, এখন সিঙ্গাপুর যেতে যে ভাড়া পড়ে এর থেকে একটু বেশি পড়ে অস্ট্রেলিয়া সিডনিতে আসতে। এবং যে ব্যাকপ্যাকার্স হোটেলগুলো আছে এগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ না। আবার খাবার-দাবার ধরেন আপনার এখন আপনি যদি 5 স্টার হোটেলে খেতে চান আলাদা হিসাব। কিন্তু ম্যাক কিংবা কেএফসি কিংবা তো খুব বেশি এক্সপেন্সিভ না এদেশে, বাংলাদেশের তুলনায়ও। ফলে যদি বাংলাদেশীদেরকে গাইড দিতে পারে প্রপারলি তাহলে কিন্তু অস্ট্রেলিয়া একটা ভালো গন্তব্য হতে পারে। এবং বাংলাদেশেও কিন্তু এই ঘুরুঞ্চি যেমন এখানে আছে, একটা জায়গা বাংলাদেশেও ট্রেন করা, প্রপারলি জেনুইনলি ইনফরমেশন দেওয়া, এগুলো হলে কিন্তু একটা ভালো জায়গা হতে পারে। কারণ বাংলাদেশী প্রচুর এখানে আছে এবং এখন কিন্তু অনেক ভালো জায়গায় কাজ করছে। এগুলা কিন্তু সরকারের জায়গায় রেইজ করতে পারবে এগুলা, যে বাংলাদেশিরা এসে এখানে এই কাজগুলা করতে পারে। আরেকটা কথা আমি এমনিতে এড করি, যেহেতু আমি ইমিগ্রেশন কনসালটেন্ট হিসেবে কাজ করি। যেমন এই প্রতারণার বিষয়টা খুব সতর্ক থাকতে হবে। এটা আমি বারে, বারে বলি। কারণ এই ভিজিটর ভিসা দিয়ে দিবে, এত টাকা দিয়ে দাও, এত টাকা। এটা কিন্তু এরকম না কিন্তু। মাত্র $145 হচ্ছে এখানকার ভিজিটর ভিসা ফি। যদি নিজে করতে পারে, পেপারস জমা দিতে পারে, তার মধ্য থেকে কিন্তু ভিসা হতে পারে। সেটার জন্য অনেকেই যেমন ৮ লাখ ৭ লাখ দাও বাংলাদেশে আমি করে দিব। এটা কিন্তু এক ধরনের প্রতারণা করে, যে ওরা পেপারস গুলা ভালো বুঝে এপ্লাই করে দেয়, ভিসা হয়ে গেলে টাকা নিয়ে নেয় মানুষটার কাছ থেকে। তারপরে এটা অন্য সংকটও তৈরি করে। এগুলার থেকে এবং আজকাল দেখছি যে সরকারিভাবে অনেক সময় এই বাংলাদেশ সরকারের কয়েকদিন আগে ভয়েসেলস এর একটা দেখলাম যে প্রায় অনেক মানুষ এখানে ডাক্তার 6 হলে নিয়ে আসবে। আপনাদের চোখে পড়ছে কিনা জানি না। আমি দেখলাম। তো আমি অবাক হইলাম, কারণ এই দেশে কিন্তু লোক রিক্রুট যাই করুক, কিন্তু এখানে কিন্তু কতগুলা ভিসা ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়া মিট না করলে কিন্তু কেউ আসতে পারবে না। এখানে কিন্তু বড় ইউনিভার্সিটি ও স্টুডেন্টদের অফার লেটার দেওয়ার পরেও কিন্তু অনেক সময় ভিসা মিস হয়। কারণ ওইটা ভিসা যারা দেয় সরকার, তারা কিন্তু ওইটা দেখে না। তারা দেখে হলো যে জেনুইন ওই জিনিসগুলা ক্রাইটেরিয়া হয়েছে কিনা। এখানে বড় প্রতিষ্ঠান কিন্তু জব অফার দেওয়ার পরেও কিন্তু অনেক সময় ভিসা হয় না। সুতরাং খুব সহজে যে রিক্রুট করে বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসতে পারবে এটা ভাবার কোনো কারণ নাই। তো এই ধরনের বিষয়গুলো সতর্ক থাকা, এটাই আমি আমার অনুষ্ঠানের শেষ দিকে এই জন্য এই কথাগুলো বলতেছি যে প্রতারণার থেকে যেন বাংলাদেশিরা কারণ খুবই সতর্ক থাকে। এই জন্য প্রচুর এখানে সিস্টেম ওয়েবসাইটে প্রচুর তথ্য দেওয়া আছে, এগুলো যেন দেখে। এগুলো দেখার পরেও যারা প্রতারিত হয় তাদের জন্য আমার খুব মন খারাপ হয়, দুঃখ পাই যে এত কিছু থাকার পরেও একটা মানুষ প্রতারিত হয় কিভাবে। এই জন্য এটা বারে বারে বলছি। তো ঠিক আছে সাকিনা আপু, আপনার কোনো প্রশ্ন আছে মনে হয় যে বলতে চাচ্ছিলেন, বলেন প্লিজ। না, আমার মনে হলো যে ভাইয়া অস্ট্রেলিয়ার যে ভিসা প্রসেসিং বা ইমিগ্রেশন কনসালটেন্ট ওনাদেরকে যে আমরা খুঁজে পাবো, আপনি যে প্রতারণার কথা বললেন, এইরকম কোনো কি লিস্ট আছে যেটা ধরেন অথেন্টিক, আসলে একটা অথেন্টিক ভিসা প্রসেসিং ইমিগ্রেশন সেন্টার যেটা বাংলাদেশ সরকার এবং অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের আন্ডারেও এনলিস্টেড থাকবে, যে এদের বাইরে কোনো কিছু করা যাবে না এবং ওই লিস্টটা খুব সহজেই আমরা হাই কমিশন বা কোথাও থেকে পেয়ে যাব, এমন কোনো কিছু কি আপনাদের প্ল্যানিং আছে? হাই কমিশনের দরকার নাই, একদম ওয়েবসাইটে আছে। এটা আলাদা করে অস্ট্রেলিয়ান ইমিগ্রেশনের যে হোম অ্যাফেয়ার্স এর যে তাদের আন্ডারে এটা একটা আছে, এটাকে বলে mara.gov.au, অর্থাৎ mara.gov.au। এটা হচ্ছে মাইগ্রেশন এজেন্ট রেজিস্ট্রেশন অথরিটি। ওদের এখানে কিন্তু গিয়ে আপনি দেখবেন যে রেজিস্টার্ড কে আসলে লাইসেন্স আছে। আপনি যদি জানেন যে কাউসার খান দিয়ে দেখলে দিবেন যে খান দিয়ে সবাই চলে আসছে। তো আপনি বুঝতে পারবেন যে এই লোকটা কিন্তু রেজিস্টার্ড। আর রেজিস্টার্ড হলে তার কিন্তু প্রচুর জবাবদিহিতা আছে, লাইসেন্স এবং তার কথা, এবং সে এটা কিন্তু এরকম চাইলেই কেউ করতে পারে না। এটা রিটেন একটা প্রপার থাকে। এবং আমাদের কিন্তু মূল যারাই অ্যাডভাইস চায়, যারা পে করে ক্লায়েন্ট হয়, তাদের কিন্তু সব রিটেন অ্যাডভাইস করি যে তোমার এই হবে
এই জায়গায় এই আছে, এবং প্রায় সময় এটা সিগনেচার নেওয়া হয় আর কি। এটা গেল এক। আর দ্বিতীয় কথা, আরেকটা যেটা করে বাংলাদেশে বলে যে এই যে এখন তো যেহেতু স্ট্যাম্প হয় না পাসপোর্টে, এই সময় প্রায় সময় দেখি যে ভিসা গ্র্যান্ট লেটার পাঠায় দেয়, পাঠায় দিয়ে বলে যে গ্র্যান্ট হয়ে গেছে, তুমি আমাকে এই পেমেন্ট করো। এরকম ক্ষেত্রে কিন্তু ভিসা গ্র্যান্ট হয়ে গেছে পেপারের মধ্যে দেখে আনন্দিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু ইনি অ্যাকাউন্ট যেটা আছে এটাতে কিন্তু ঢুকে সে নিজেই দেখতে পারে। এছাড়া ভেভো VEVO ভিসা ভেরিফিকেশন, ভিসা এন্ড টাইটেল ভেরিফিকেশন যে ওয়েবসাইট আছে সেটাতে কিন্তু সহজেই তার পাসপোর্টের নাম্বার এবং এই সারনেম দিয়ে সে দেখতে পারে তার ভিসা গ্র্যান্ট হয়েছে কি হয়েছে না। যদি কারো এরকম কোনো ক্ষেত্রে ঘটেও বাংলাদেশে যে হ্যাঁ একজনে হেল্প করছে, তাহলে কিন্তু ভিসা গ্র্যান্ট লেটার পাওয়ার থেকে কিন্তু চেক করে নিতে পারে যে এটা কি রিয়েলি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ভিসাতে আছে কিনা। যদি থাকে তাহলে ভিসা আছে, তারপরে যদি তার কাছে কিছু ইয়ে থাকে তাহলে সেটা সে তার ব্যক্তিগত বিষয়। কিন্তু এইটা কিন্তু চেক না করে যদি কেউ কোনো কিছু ধরেন কোনো বেনিফিট চায়, বেনিফিট দেয়, তাহলে খুবই দুঃখজনক আর কি। আমি বলবো যে এটা এই ভেভো এবং mara.gov.au এই ওয়েবসাইটটাতে চেক করা যায় যে যিনি কথা বলছেন, যিনি অ্যাডভাইস করছেন, এবং অস্ট্রেলিয়া কিন্তু খুবই স্ট্রিক্ট এই ব্যাপারে, এই বিষয়গুলা ভিসা সংক্রান্ত বিষয়ে অ্যাডভাইস করা কিন্তু জি টোটালি ইললিগ্যাল যদি আপনি রেজিস্টার্ড না হন, এবং এটা অনেক ফাইন এবং অনেক ধরনের জেল জরিমানার বিষয় আছে। কারণ এটা খুবই স্পর্শকাতর একটা বিষয়, স্পর্শকাতর আপনি জানেন, যেটা নিয়ে অনেক ধরনের কিছু করা যায়, মানুষের সহজে প্রলুব্ধ হয়। তো এই জন্য বারবার বলবো যে যদি নিশ্চিত এই লোকটা লাইসেন্স হোল্ডার কিংবা রেজিস্টার্ড হয়, তাহলে কিন্তু তার খুব কম লিমিটেড চান্স যে সে কোনো প্রতারণার আশ্রয় নিতে পারে। জি, আমরা মনে হয় আজকে অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা মেরি ক্রিসমাস বলতে পারবো। মেরি 25শে ক্রিসমাস বলতে ডিসেম্বর পারবো। জি, বড়দিন। আমরা প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং ঘুরঞ্চির পরিবারের পক্ষ থেকে আমরা মেরি ক্রিসমাস জানাতে চাই এবং সিজন গ্রিটিংস। নিউ ইয়ার চলে আসছে। আমরা খুব লাকি ছিলাম যে কাউসার খান ভাইয়ের মতো একজন অসম্ভব না রকম না না, এটা ব্যস্ত বলবো না। মানুষ আমাদের ঘুরঞ্চির সাথে যুক্ত হয়েছেন। আমি সালাউদ্দিন ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে ওনার ভিশন মিশন আসলে খুব সুন্দর। উনি নিজে একজন ফটোগ্রাফার। উনি যে ভঙ্গিতে একটা একটা জাস্ট লাল রঙের হোন্ডাকে উনি যেভাবে করে তুলে নিয়ে আসেন, আমি অবাক হয়ে যাই। ছবিটার দিকে তাকানোর পর চিন্তা করি, এটা কি শুধু হোন্ডা ছিল না একটা মডেল ছিল? সো এই যে ক্রিয়েটিভ মানুষগুলোর সাথে কাজ করতে পারা, বা আমি শাহরুখকে অনেকবার বলছিলাম যে শাহরুখ তুমি কিছু কোশ্চেন করো, বলছে না আপা আপনি করেন। তো এই যে একটা টিমের মধ্যে যে সবাই সবাইকে সামনে ঠেলে দেওয়া, পিছনে থাকতে চাওয়া, এটা কিন্তু খুব বিরল। আমার খুব সৌভাগ্য যে আমি এই মানুষগুলোর সাথে কাজ করতে পারি। আর কাউসার ভাই আপনাকে আমি অশেষ কৃতজ্ঞতা জানাই, আপনি আমাদের মধ্যে সময় দিয়ে এসছেন। আর আমাদের অস্ট্রেলিয়ার প্রতি মানুষের ইমিগ্রেশনের এত আগ্রহের পিছনে একজন মানুষ আপনি অবশ্যই। বাংলাদেশের প্রথম আলো একটা অসম্ভব জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য পত্রিকা। প্রথম আলোর পাতাতে যা কিছু লেখা হয় আমি বিশ্বাস করি, ডেইলি স্টারের পাতাতে যা কিছু লেখা হয় আমি বিশ্বাস করি। সো আপনি আমার জন্য একজন খুব বিশ্বস্ত সোর্স বলবো, যেটা আজকাল খুব বিরল। তা আমরা আসলেই ঘুরঞ্চি পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমি সালাউদ্দিন ভাইকে বলবো আজকে বিদায়ের পর্বটা আপনি যদি করতেন। সবাই ভালো থাকেন, বড়দিনের শুভেচ্ছা জানাই ঘুরঞ্চি পরিবারের পক্ষ থেকে। সাকিনা, আমি আবারও সবাইকে এবং বিশেষ করে কাউসার ভাইকে আজকে অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদেরকে সময় দিয়ে নানা বিষয়ে কথা, মানে ইমিগ্রেশনের এবং মানে ট্রাভেল এবং মানে অস্ট্রেলিয়াতে মানে ভিসার, বিভিন্ন রকমের ভিসার ব্যাপারে কথাবার্তা বলার জন্য হচ্ছে গিয়ে মানে ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে অনুষ্ঠান আমরা শেষ করব, তার আগে জাস্ট মানে ছোট্ট 2 লাইন বলতে চাই। এখন আমাদের এখানে আজকে আপনি মেরি ক্রিসমাস বলে ফেলছেন, কিন্তু সেইটার কনসিকুয়েন্স হচ্ছে যে আমাদের এখানে নেক্সট 4 দিন বন্ধ, এবং 4 দিন বন্ধ পাওয়াতে কেউ আর বাসায় থাকবেন না এবং সবাই হচ্ছে গিয়ে রাস্তায় নেমে যাবেন। আমি জানি যেহেতু আমাদের বেশিরভাগ অংশটাই হচ্ছে গিয়ে ক্রিসমাসকে মানে রিলিজিয়াসলি সেলিব্রেট করেন না, কিন্তু তারা ক্রিসমাসের যে ছুটিটা এবং মানে এই সময়টা স্কুল হলিডে থাকে, সবাই রাস্তায় নেমে পড়ে। তো
আজকেই আমাদের গ্রুপের মাধ্যমে হচ্ছে কি আমরা নানা রকমের সেফটি মেসেজ দিতে চেষ্টা করলাম। তাদের মধ্যে একটা হচ্ছে গিয়ে রোড সেফটি, যে আপনি মানে ড্রাইভ সেফ এটা হোয়ারএভার add ইউ করি, গো, এটা মাহবুব ড্রাইভ সেফ। শাহরুখকে ভালো করে বলে দেন যেন সিডনি ভালো এটা করে পৌঁছে আর কি। মাহবুব সাহেবের সাথে সকালবেলা আমার আধা ঘন্টা কথা হয়েছে, তাকে হচ্ছে এবং গতকালকেও নানা রকম অ্যাডভাইস তাকে দেওয়া হয়েছে। এবং আমরা এখন সামার, আমরা সবাই বিচের দিকে যেতে থাকবো এবং পানির দিকে যেতে থাকবো। সো আমাদেরকে মানে খেয়াল রাখতে হবে যে আমাদের ছোট বাচ্চাটা যেন হচ্ছে আমাদের কাছ থেকে হাতছাড়া না হয়ে যায়, সে পানিতে ভেসে যেতে পারে অথবা পানিতে ডুবে যেতে পারে। হ্যাঁ। আমরা হচ্ছে গিয়ে ছবি তোলার জন্য কোনো রিস্ক নিব না, আমরা পাহাড়ের কিনারে গিয়ে হচ্ছে কি আমরা ছবি তুলবো না, ঠিক আছে? একটা ছবি যেন হচ্ছে কি আমাদের জীবনের কাল না হয়। এবং এখন হচ্ছে কি অস্ট্রেলিয়ার গরমকাল এবং হচ্ছে গিয়ে চারপাশে হচ্ছে কি নানা রকমের আগুন ঠাগুন লাগার সম্ভাবনা আছে। আপনি যদি ক্যাম্পিং এ যান বা ক্যাম্প ফায়ারের সাথে রিলেটেড থাকেন, মানে বি কেয়ারফুল যে হচ্ছে গিয়ে মানে আপনি সেটাকে হচ্ছে গিয়ে কন্টেইন করতেছেন এবং হচ্ছে গিয়ে পানি দিয়ে নিভিয়ে তারপর হচ্ছে কোথাও যাচ্ছেন। এবং বিভিন্ন জায়গায় বুশফায়ার হতে পারে, আপনি সেটা নিয়ে থেকেও অ্যাওয়ার থাকবেন আর কি। তো এই সমস্ত সেফটি মেসেজ আমাদের পেজে আরো ডিটেলস করে দিয়েছি, কিন্তু আমি হচ্ছে কি আজকের অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আরেকবার বলে দিতে চাচ্ছি। এবং যদিও এই মুহূর্তে আমি বুঝতে পারছি যে আমাদের বেশিরভাগ অডিয়েন্স হচ্ছে গিয়ে ইমিগ্রেশন এবং ভিসা এবং ট্রাভেল নিয়ে মানে কথা শুনতে যাচ্ছেন, বাট এই যে কথাটাও, এই সেফটি মেসেজটা দেওয়াটাও আমাদের জন্য অনেক জরুরি, সে কারণে আমি সেটা প্রয়োজনীয়তা মনে করছি। তো আমার বক্তব্য মোটামুটি এখানেই শেষ। আমি সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি বলে এখানেই শেষ করছি। খোদা আচ্ছা, হাফেজ। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। জি, শুভরাত্রি। ভালো থাকবেন। আমাদের লাইভটা বন্ধ হয়ে গেছে, কিন্তু হচ্ছে কি আমরা এখন কথা বলতে পারবো আর কি ফ্রিলি। আচ্ছা, অসুবিধা নাই। না, কাউসার আমার ভাই খুব ভালো হইছে। আপনি আপনার আপনি অসাধারণ ভাইয়া লাইভ মানে কিন্তু এখনো